ও নিতাই দোকানি, হাট থেকে ফিরলে বুঝিয়ে? আগে হ্যাঁ কাকা, চকমোহর হাটে গিয়েছিলাম। জিনিসপত্রের যা দাম, দোকানের জন্য চিনি, দুধ, চা পাতা এনেছি। এইটুকু বয়সে পাক্কা দোকানি হয়ে গেছে। কি করব কাকা, বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব আমার কাঁধে। সংসার সামলাতে আমাকে তো এইসব করতেই হয়। আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। নৌকা থেকে নেমে আমি গায়ের পথে হাঁটা ধরি। আমি নিতাই, বয়স খুব একটা বেশি না। এই বয়সে অন্যেরা লেখাপড়া করে, স্বপ্ন দেখে, কিন্তু আমি একটু ব্যতিক্রম। যদিও বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, কিন্তু টাকা না থাকলে গরিবের কোনো ইচ্ছাই পূরণ হয় না। বাবা মারা যাওয়ার পরে সংসারে টানাপোড়েন চলতে থাকে। বড় বোনের বিয়ে দিয়েছি 1 মাস আগে। ছোট এক ভাই আছে, স্কুলে পড়ে। অসুস্থ মা শয্যাশয়ী। সব মিলিয়ে আমার আর পড়ালেখার সুযোগই হয়ে উঠল না। তাই বাবার রেখে যাওয়া জমিতে একটা ছোট্ট দোকান দিলাম, চায়ের দোকান। মোটামুটি ভালোই চলছে। আমার দোকানের চা এই গ্রামের সব থেকে ভালো মানের চা, এমনটাই খদ্দেররা বলে। মায়ের কাছ থেকে চা বানানো শিখেছি। মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় হলে তাকে একটা ভালো হাসপাতালে ভর্তি করব। আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে আমি বাড়ি চলে এলাম। দাও বাচ্চা, কড়া করে 1 কাপ চা দাও দেখিনি। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার দোকানে চা না গেলে তো শান্তি পাচ্ছি না। নিতাই চা দিবে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজ তো তোমায় আমরা ছাড়ছি না কাকা। আজ আমাদের একটা ভূতের গল্প শোনাতেই কিন্তু ওই বই খোয়া দিলাম। ও রুচি ঠিকই বলেছে। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে দিয়ে তোমার মুখে গল্প শুনতে একদম জমে কিন্তু কিরো হয়ে যাবে বলে দিল। ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, একটা গল্প তো শোনাতেই পারি, তবে একটার বেশি নয় কিন্তু। হ্যাঁ, আকাশের অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ঠিক আছে। আমি সকলকে চা দিয়ে নিজে 1 কাপ চা নিয়ে হরিহর কাকার গল্প শোনার জন্য অধীর আগ্রহে তার পানে চেয়ে আছি। হরিহর কাকা কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, তোরা তো জানিস আমি জীবিকার তাগিদে বহুবার বহু পেশায় জড়িয়েছি। কখনো নৌকা চালিয়েছি, তো কখনো ক্ষেত খামার করেছি, সুবিধা করতে না পেরে রিক্সাও চালিয়েছি, হাসপাতালের লাশের গাড়িও চালিয়েছি কিছুদিন। মর্গে থেকে লাশ নিয়ে ছুটেছি তাদের আত্মীয় স্বজনের কাছে লাশ পৌঁছে দিতে। তো কাজটা করতাম রাতের বেলা। এমনি এক রাতে আমি নির্জন নিস্তব্ধ রাস্তায় লাশের গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। গাড়িতে যে লাশটা ছিল সেটা ছিল এক মধ্যবয়সী মহিলার। হাসপাতালের ওয়ার্ড বয়ের মুখে শুনেছি সে নাকি আত্মহত্যা করেছিল। মহিলার ঘরে একটা চিরকুটে মহিলাকে পোস্টমর্টম না করার জন্য লেখা হয়েছিল, কিন্তু আত্মহত্যার লাশ পোস্টমর্টম না করলে পুলিশ তদন্ত করতে পারবে না। লাশ নিয়ে আমি যখন জয়দেবপুরের কাছাকাছি রাস্তায় প্রবেশ করি, তখনই সামনের রাস্তায় বড় একটা গাছ পড়ে থাকতে দেখি। এই রাস্তার আশেপাশে গাছপালা ছাড়া আর কোনো লোকালয়ও নেই। এত বড় গাছ রাস্তার মাঝখানে কি করে এলো বুঝতেও পারছিলাম না। আমি গাড়ি থেকে নেমে রাস্তার গাছ সরাতে লাগলাম। আর ঠিক তখনই আমার গাড়ির ভিতর থেকে রাস্তার মধ্যে কিছু একটা পড়ার শব্দ হলো। আমি তাকিয়ে দেখলাম গাড়ি থেকে লাশটা পড়ে গেছে।
গাড়ি থেকে আপনা আপনি লাশটা পড়ে যাওয়ায় আমি বেশ অবাক হলাম। গাড়ির কাছে গিয়ে দেখলাম গাড়ির দরজা খোলা, কিন্তু এই গাড়ির দরজা তো নিজে থেকে খোলা সম্ভব নয়। মুহূর্তে একরাশ ভয় ঘিরে ধরল আমাকে। নিস্তব্ধ এই রাতের বেলা আশেপাশে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। এই সময় কোনো বিপদ আপদ হলে তো কাম সেরেছে। মাঝ রাস্তায় বড় গাছ পড়ে থাকা, লাশের গাড়ি থেকে লাশ পড়ে যাওয়া, সব কিছু আমার কাছে কেমন যেন এক অদ্ভুত ভুতুরে লাগছিল। আমি এমনিতে সাহসী হলেও রাতের বেলা এমন ঘটনায় বেশ ভড়কে গেছি। কি করব বুঝতে পারছি না। গাছ ছড়াবো নাকি লাশ উঠাবো বুঝতে পারছি না। লাশ ওঠানোটাই ঠিক মনে হলো। আমি লাশ উঠাতে গিয়ে হাবিয়ে উঠি। লাশের শরীর অনেক ভারী হয়ে আছে। পোস্টমর্টম করার সময় সবই তো মর্গে রেখে দিয়েছে, তারপরেও খুব ভারী আছে কেন? বহু কষ্টে আমি লাশ গাড়িতে উঠিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেই। শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। কি করে লাশ সরাবো, না গাছ ছড়াবো, সেটাই ভাবছি। হঠাৎ কানে ভেসে এলো এক হুঙ্কার। শব্দটা গাড়ির ভিতর থেকে আসছে। এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। বুকের ভেতরটা অজানা এক ভয়ে লাফিয়ে উঠলো আমার। রাস্তায় বাতাস থাকলেও আমি হু হু করে ঘামছি। ভয়ে ভয়ে আমি গাড়ির দরজার কাছে এগিয়ে গেলাম। হুঙ্কারটা গাড়ির ভেতর থেকেই আসছে। মনে হচ্ছে যেন কেউ খুব ক্রোধে আর্তনাদ করছে। কে? গাড়ির ভিতর কে? আমার প্রশ্ন শুনে গাড়ির ভিতরের আর্তনাদ শব্দটা আরো জোরালো হলো। আমি কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজা খুলে দিলাম, আর ভেতরে যা দেখলাম তা দেখে আমার নিঃশ্বাস বন্ধ আরো উপক্রম হলো। ভয়ঙ্কর চেহারায় এক অশরীরী আমার দিকে হুঙ্কার যাচ্ছে। তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। আমাকে ছাইরা দেন, আমার কোনো দোষ নাই। আমি তো তোমাকে চিনিও না। আমি মর্গ থেকে আপনার লাশ এনেছি আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে আসতে। আমাকে কি দয়া করে ছেড়ে দিন। কেউ আমার কথা রাখে নাই। পোস্টমর্টেম কইরা আমারে কষ্ট দিছে, আমি কাউরে সারুম না। অশরীরীটি কোনো কথা শুনল না আমার। তার হাতে যেন অসুরের শক্তি। খুব কষ্ট হচ্ছিল আমার। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আর কিছুই মনে নেই। হরিহর কাকার গল্প শুনে আমার শরীর শিউরে ওঠে। অন্যদের একই অবস্থা। বেশ ভয় পেয়েছি আমরা। একটা লাশ উঠে হরিহর কাকার গলা চেপে ধরেছে। দৃশ্যটা যেন চোখের সামনে ফুটে উঠল। তারপর তারপর কি সেই প্রেতাত্মা তোমার সামনে আসেনি? তোমার কোনো ক্ষতি করেনি? সেসব প্রশ্ন থাক, এখন আমি চললাম, অনেক রাত হয়েছে। হরিহর কাকা উঠে চলে যায়। হরিহর কাকা চলে যাচ্ছে, আমরা আর থেকে কি করব? তাই কবে দোকান বন্ধ করবি? এই একটু দেরি হবে। তাহলে থাক, আমরা চললাম। হরিহর কাকা চলে যেতেই অন্যরা উঠে যায়। আমি আজকের উপার্জনটা খাতায় লিখে নিলাম। এখন রাত 9:30 বাজে। আর বেশি রাত পর্যন্ত থাকা ঠিক হবে না। তার উপর ভূতের গল্প শোনা হয়েছে। সবাই চলে যাওয়ার পর কেমন একটা ভয় ভয়ও করছে। দোকান বন্ধ করে গ্রামের পথে হাঁটছি। বৃষ্টি হওয়ায় আকাশ কালো মেঘলা, অন্ধকারে নিমজ্জিত পুরো গ্রাম। হাঁটতে হাঁটতে খেয়াল হলো আমার ঠিক পিছনে কেউ আছে। ব্যাপারটা খেয়াল হতে আমার বুকের ভিতরটা ধক করে উঠল। আমি পিছনে ফিরে তাকালাম। কি আশ্চর্য, পিছনে কেউ নেই। ভয়টা আরো জোরালো হলো। আমি সামনে ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। সামনে ভূত নয়, হরিহর কাকা দাঁড়িয়ে। হরিহর কাকা তো সবার আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
তাহলে এই রাস্তায় হরিহর কাকা এখনো দাঁড়িয়ে? বাড়ি জানি হরিহর কাকা? ভাবলাম তোর সাথেই যাই। ভালোই হয়েছে, আমারও আপনার মুখের ভূতের গল্প শুনে কেমন একটা ভয় ভয় করছে একা। গল্প শুনে এই অবস্থা, যদি সামনে সামনে ভূত দেখতিস তাহলে কি হতো? মরেই তো যেতি। মরে যাবো কিনা তা তো জানি না, কিন্তু এ মুহূর্তে আমার অনেক ভয় করছে। গল্প শুনে তোর মনে হয়নি আমি কিছু একটা বলিনি তোদের? কি বলনি কাকা? এই যে সেদিন রাত্রে ভূতটা যখন গলা চেপে ধরল, তখন আমি বেঁচে ফিরলাম কি করে? হরিহর কাকার কথায় আমার মনে প্রশ্ন জাগলো। সত্যিই তো, ভূত যদি গলায় চেপে ধরে তাহলে তো নির্ঘাত মানুষের মৃত্যু হবে। সে বেঁচে ফিরল কি করে? আশেপাশে কাকাকে বাঁচানোর মতো লোকজনও তো ছিল না। সেদিনে যে মহিলাটি কোথায় আছে জানতে চাস? হ্যাঁ, কোথায় আছে সে ভয়ঙ্কর আত্মা? আমার কথা শেষ হতে না হতে হরিহর কাকা খুব অস্বাভাবিকভাবে হাসতে লাগলো। হাসির শব্দে আমার বুকের ভিতর চেপে উঠল। দেখতে দেখতে হরিহর কাকা এক অস্বাভাবিক প্রেতাত্মায় পরিণত হলো। ভয়ঙ্কর চেহারা এক প্রেতাত্মাকে দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম। চোখ ঝাপসা হয়ে এলো, মাথা ঘুরতে লাগলো। কেন নিয়ে বাড়িতে লুটিয়ে বললাম। তারপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। আর সামনে একজন পুরোহিত মশাইকে বসে থাকতে দেখি। আমাকে চোখ খুলতে দেখে পুরোহিত মশাই জানায়, আমি ভোর রাতে মন্দিরে যাওয়ার পথে তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তুমি কি খুব খারাপ কিছু দেখে ভয় পেয়েছ? আমি পুরোহিত মশাইকে রাতের সব ঘটনা খুলে বললে সে জানায়, হরিহরের ভিতর একটা প্রেতাত্মার প্রভাব পড়েছে। সে মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে সবাইকে ভয় দেখায়। এমনটাই তার পরিবার আমাকে জানিয়েছিল। আসলে সেদিন রাতে হরিহরের ভিতর সে ভয়ঙ্কর মহিলার আত্মা প্রবেশ করে, আর তাই হরিহর মাঝে মাঝে ওই গ্রামের মানুষদের ভয় দেখায়। বেশ কয়েকবার আমি হরিহরকে মন্ত্র পড়ে বশে এনেছি, কিন্তু মাঝে মধ্যে সে বশ থেকে বেরিয়ে অস্বাভাবিক আচরণ করে। আজ একটাবার হরিহরের বাড়ি গিয়ে ওকে দেখে আসতে হবে, না হয় ওর ভেতরের খারাপ আত্মা এই গ্রামের মানুষের অনিষ্ট করবে। পুরোহিত মশাইয়ের মুখে এসব কথা শুনে আমি প্রচন্ড ভয় পাই। বেশ কয়েকদিন আমি বাড়ি থেকেই বের হই না। এই ঘটনার এক সপ্তাহ পরে আমি আমার চায়ের দোকান খুলি। আজ পুরোহিত মশাই আমার দোকানে চা খেতে এসেছে, আর তখনই হরি কাকা আমার দোকানে আসে। কি হে নিতাই, এই কদিন তোমার দোকান বন্ধ রেখেছিলে কেন? তোমার দোকানে চা না খেলে তো আমার জমেই না। হরিহর কাকাকে আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। পুরোহিত মশাই আমাকে আশ্বস্ত করে বলে, ভয় নেই নিতাই, হরিহরের ভিতর থাকা আত্মাকে আমি বশ করেছি, সে আর কাউকে ভয় দেখাবে না। আমি হরিহর কাকা ও পুরোহিত মশাইকে চা বানিয়ে দেই। সেদিন রাত্রিরে যা ভয় পেয়েছি তা আমার সারা জীবন মনে থাকবে। এখনো প্রায় সময় আমি কেঁপে উঠি সেদিনের ঘটনা মনে পড়লে।